সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সমাধান সিরিজের আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুজি স্পেশাল ব্যাচের পক্ষ থেকে। আজকের এই ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 সেশনের ভর্তি পরীক্ষার রসায়ন অংশের সমাধান দেখব। তো চলো আমরা শুরু করে ফেলি। প্রথমত আমাদের যে প্রশ্নটা আছে যে হাইড্রোনিয়াম আয়নের সংকেত তোমরা জানো যে H3O+, ঠিক আছে, H3O+। এই হাইড্রোনিয়াম আয়নের মধ্যে কি কি ধরনের বন্ধন আছে? তো দেখো হাইড্রোনিয়াম আয়ন কেমনে তৈরি হয় এইটা আগে একটু তোমরা খেয়াল করো যে এই যে একটা পানির সাথে একটা H+ বা প্রোটন যুক্ত হয়ে H3O+ তৈরি করে, ঠিক আছে। সো এটা কেমনে তৈরি হয় দেখো, এই যে পানির এই অক্সিজেনের মধ্যে লোন পেয়ার ইলেকট্রন থাকে, সেই লোন পেয়ার ইলেকট্রন হাইড্রোজেনকে দিয়ে দেয়, কারণ হাইড্রোজেনের মধ্যে আসলে কোনো ইলেকট্রন নাই H+ এর ভিতরে, কারণ হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা দান করার পরে H+ হয়ে যায়, তো ওর মধ্যে কোনো ইলেকট্রন নাই। তো এই এক জোড়া ইলেকট্রন যখন ওকে দিয়ে দেয় তখন এখান থেকে এই H এইরকম একটা স্ট্রাকচার তৈরি করে, এখানে এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে যায় এবং এখানে একটা পজিটিভ চার্জ। সো এটার মধ্যে দেখো বেসিক্যালি এই যে সমযোজী বন্ধন আছে এবং এখানে একটা সন্নিবেশ বন্ধন আছে, এটা সন্নিবেশ এবং এই দুইটা হচ্ছে তোমার সমযোজী, এই দুইটা। সো আমরা এখান থেকে বুঝতে পারি এটার মধ্যে সমযোজী বন্ধন এবং সন্নিবেশ বন্ধন আছে, তার মানে অপশন সি হচ্ছে আমাদের এখানকার সঠিক উত্তর, ঠিক আছে। ওকে, সো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে? আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে ক্রোমিক অ্যাসিড কি জিনিস? ক্রোমিক অ্যাসিড হচ্ছে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের একটা মিশ্রণ। কি বলেছি? পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের একটি মিশ্রণ। এইটা দ্বারা কাচপাত্র পরিষ্কার করার সময় কোন ধরনের বিক্রিয়া ঘটে? তো এইটা দ্বারা যখন কাচপাত্র পরিষ্কার করি তখন আসলে জারণ বিক্রিয়া ঘটে, ঠিক আছে, জারণ বিক্রিয়া ঘটে, ঠিক আছে। ক্রোমিক অ্যাসিড দিয়ে কাচপাত্র পরিষ্কার করার সময় জারণ বিক্রিয়া ঘটে এবং অনেক সময় কিন্তু এইটাও পরীক্ষার প্রশ্নে আসে যে নিচের কোনটা ক্রোমিক অ্যাসিড, তো তখন হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ K2Cr2O7 এবং এটার সাথে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটার মিশ্রণ, এটার নামই হচ্ছে ক্রোমিক অ্যাসিড। সো এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবে, এটা জারণ বিক্রিয়া এবং এটা দিয়ে কাচপাত্র খুব সুন্দর করে পরিষ্কার করা যায়। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনে কি বলছে যে বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়ন এবং OH আয়নের মোলার ঘনমাত্রার অনুপাত কত? তো দেখো বিশুদ্ধ পানি যদি একটা পানি এরকম ভাঙে সেখান থেকে একটা হাইড্রোজেন আয়ন তৈরি করে আর একটা হচ্ছে OH আয়ন তৈরি করে। সো 1 মোল পানি ভাঙলে সেখান থেকে 1 মোল হাইড্রোজেন আয়ন তৈরি হবে, 1 মোল OH আয়ন তৈরি হবে, যদি সেটা বিশুদ্ধ হয়, কোনো অ্যাসিড বা ক্ষার তার মধ্যে মিক্স করা না থাকে। এই জন্য বিশুদ্ধ পানিতে বলতে পারি আমরা যতটুকু হাইড্রোজেন আয়ন থাকবে ঠিক ততটুকুই OH আয়ন থাকবে, মানে তাদের ঘনমাত্রাগুলোও আসলে সমান থাকবে। তাহলে বিশুদ্ধ পানির ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়ালস টু OH মাইনাস আয়নের ঘনমাত্রা। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারি কি যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই OH আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু কত? 1। তার মানে বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়ন এবং OH আয়নের মোলার ঘনমাত্রার অনুপাত হবে হচ্ছে 1। এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই এবং দেখো অষ্টক সম্প্রসারণের উদাহরণ কোনটি? দেখো এই জিনিসটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে অষ্টক সম্প্রসারণ এবং সংকোচন। তো আমরা জানি যখন একটা রাসায়নিক বন্ধন তৈরি হয় এখানে সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে। যদি এমন কখনো হয় যে সর্ববহিস্থ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন হয়ে যাচ্ছে তখন সেটাকে বলি আমরা অষ্টক সম্প্রসারণ, আর যদি এমন হয় যে 8টার কম হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে অষ্টক সংকোচন। তো এইখানে দেখো এই যে PCl5 হচ্ছে অষ্টক সম্প্রসারণের একটা উদাহরণ, কারণ দেখো এই ফসফরাসের সর্ববহিস্থ কক্ষপথে এমনিতেই 5টা ইলেকট্রন থাকে, এরপরে এইখানে এসে তোমার 5টা ক্লোরিন যে যুক্ত হয়, 5টা ক্লোরিন যুক্ত হয়, তারা প্রত্যেকে একটা একটা করে ইলেকট্রন আবার দেয়, ঠিক আছে। সো আলটিমেটলি দেখো এখানে মোট তাহলে কয়টা ইলেকট্রন হচ্ছে? এখানে কিন্তু মোট দেখো টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ইলেকট্রন হচ্ছে চৌর্যতা কক্ষপথে, এই যে এখানে, ঠিক আছে। সো এখানে অষ্টক সম্প্রসারণ হয় এবং অষ্টক সংকোচন হয় হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড, এই সব যৌগে আর কি, ঠিক আছে। তাহলে এখানে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা এক ধরনের মুখস্থ টাইপের কোশ্চেন,
পরের কোশ্চেন আমরা চলে যাই, নিচের কোন তড়িৎদ্বারটির প্রমাণ বিজারণ বিভবের মান সব থেকে কম? তো এখন দেখো ধাতু সক্রিয়তা সিরিজে যে যত উপরে তার জারণ বিভবের মান তত বেশি এবং তার বিজারণ বিভবের মান তত কম। বুঝতে পেরেছো? মানে যে যত বেশি সক্রিয় ধাতু তার জারণ বিভব তত বেশি, হ্যাঁ, এবং তার বিজারণ বিভব তত কম। তাহলে দেখো এখানে আমার যেই জিনিসগুলো আছে, যেমন এখানে কি আছে তোমার, এইটা হচ্ছে ফ্লোরিন থেকে ফ্লোরাইড, তারপরে হচ্ছে এখানে আছে কপার থেকে কপার 2+ থেকে কপার, তারপরে হচ্ছে তোমার এই হাইড্রোজেন প্লাস থেকে হাইড্রোজেন। এগুলো সবগুলোর তুমি যদি বিজারণ বিভব বের করো তাহলে দেখবে এটার মধ্যে সব থেকে বেশি বিজারণ বিভব কম, সব থেকে কম বিজারণ বিভব হবে হচ্ছে সোডিয়াম প্লাসের, এবং সব থেকে বেশি জারণ বিভব এটার হবে, কারণ এই ধাতুটা এগুলোর মধ্যে সব থেকে বেশি সক্রিয়। আর যে সব থেকে বেশি সক্রিয় তার জারণ বিভবের মান তত বেশি এবং বিজারণ বিভবের মান তত কম। তাহলে এটা কিন্তু মোটামুটি একটা মুখস্থ টাইপের কোশ্চেন। এর সঠিক উত্তর হবে হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনে বলছে হচ্ছে এ মোল অফ এ, মানে এ একটা জিনিস আছে, একটা রিঅ্যাক্ট্যান্ট আছে, এটার এ মোল বিক্রিয়া করে বি মোল অফ বি তৈরি করে। এখন এই বিক্রিয়াতে কোনটা বিক্রিয়ার হার নির্দেশ করে? ঠিক আছে, তো দেখো আমরা যদি এর সাপেক্ষে বিক্রিয়ার হার লিখি তাহলে আমার মনে রাখতে হবে সামনে যেই সহগটা থাকে এটা 1/, করে দিতে হবে, এবং এইটা যেহেতু বিক্রিয়ক এই জন্য আগে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, এরপর হচ্ছে ডি অফ এ এর ঘনমাত্রা ডিভাইডেড বাই ডিটি, মানে হচ্ছে কি এ এর ঘনমাত্রা পরিবর্তনের হার। তো এটা হইতে পারে, অথবা বিক্রিয়ার হার কিভাবে লেখা যাইতে পারে, এইটার সাপেক্ষেও লেখা যাইতে পারে। সেক্ষেত্রে এটা যেহেতু উৎপাদ এখানে কোনো মাইনাস চিহ্ন দিতে হবে না, এটা হবে পজিটিভ, এবং এটা 1/b হবে যেহেতু এটার আগে বি আছে, এবং ডি অফ বি মানে বি এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে ডিটি। তার মানে দেখো এই দুইটার যে কোনো একটা বিক্রিয়ার হার হইতে পারে। তো এই দুইটার মধ্যে কোনটা আমার এখানে উত্তরের সাথে যাচ্ছে, এটা হচ্ছে এইটা। ঠিক আছে, অপশন বি। তাহলে এটা বুঝতেই পারছো, যদি এটা থাকতো তাহলে এইটা হইতো, কিন্তু এটা নাই, এখানে এইটার জায়গায় দেখো প্লাসের জায়গায় মাইনাস দেওয়ার জন্য আমার অপশন ডি এখানে হচ্ছে না। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দুধের মধ্যে কোন প্রোটিন থাকে? ঠিক আছে, তো দুধের মধ্যে যেই প্রোটিনটা থাকে সেটার নাম হচ্ছে ক্যাসিন। এটা অনেক বিতে ক্যাজিনও লেখা। ঠিক আছে, দুধের মধ্যে কোন প্রোটিন থাকে? ক্যাসিন। এবং দুধের মধ্যে আরেকটা সুগার থাকে, একটা সুগার থাকে, সেইটার নাম হচ্ছে ল্যাকটোজ। এইটাও একটু মনে রাখবা, যে দুধের মধ্যে যেই চিনিটা থাকে সেটার নাম কি? ল্যাকটোজ। যেই প্রোটিন থাকে সেটার নাম কি? ক্যাসিন। আচ্ছা, পরের কোশ্চেন, যে নিচের কোন যৌগটা সিলভার দর্পণ পরীক্ষা দেয়? নিচের কোন যৌগটা সিলভার দর্পণ পরীক্ষা দেয়? তাহলে দেখো আমরা জানি অ্যালডিহাইড হচ্ছে সিলভার দর্পণ পরীক্ষা দেয়, অর্থাৎ অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে, সেখান থেকে সিলভার দর্পণ দেয়। ঠিক আছে, এটা একটু মনে রাখবা যে অ্যালডিহাইড হচ্ছে তোমার কার সাথে বিক্রিয়া করে? টলেন বিকারক। এটার সাথে বিক্রিয়া করে তোমার কি দেয়? চকচকে দর্পণ অধিক্ষেপ দেয়। চকচকে দর্পণ। ঠিক আছে, সো এটা কি হবে? এখানে অ্যালডিহাইড কোনটা আছে দেখো, এটা কিটোন কিন্তু এই ধরনের বিক্রিয়া দেয় না। প্রোপিন এটাও দেয় না, প্রোপানলও দেয় না, প্রোপানেল এটা আমার অ্যালডিহাইড। অতএব এটা টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে চকচকে দর্পণ অধিক্ষেপ দিবে। এবং আরেকটা জিনিস আছে, এরা কিন্তু ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল বর্ণ দেয়। ঠিক আছে, অ্যালডিহাইডগুলো ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল বর্ণ দেয়। এরপরে দেখো পরবর্তীতে আমাদের কোশ্চেনটা হচ্ছে কি, যে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কোনটা? ঠিক আছে, এখন দেখো বেনজিন বলয় সক্রিয়কারী মূলক এইগুলোর মধ্যে একটাই আছে, এটা হচ্ছে তোমার NH2। বাকি সবগুলোই হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। এটা হচ্ছে বলয়ের মধ্যে ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি করে, যেই জন্য এটা হচ্ছে বলয় সক্রিয়কারী মূলক। বাকিগুলো হচ্ছে বলয়ের থেকে ইলেকট্রন টান দেয়। এই বেনজিন বলয়ের থেকে যদি কেউ ইলেকট্রন টান দেয় তাহলে সে হচ্ছে বলয় নিষ্ক্রিয় করবে, আর এটার মধ্যে যদি কেউ ইলেকট্রন ঠেলে দেয় সে হচ্ছে বলয় সক্রিয় করবে। তো এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। এইগুলা হচ্ছে তোমরা একটু মুখস্থ করবা, যে এখান থেকে যে কারা কারা বলয় সক্রিয় করে, কারা কারা নিষ্ক্রিয় করে, কারা অর্থপ্যারা নির্দেশক, কারা মেটা নির্দেশক। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেনে বলছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এইটার সাথে পানি যোগ করলে কি হবে? দেখো সোডিয়াম ক্লোরাইডের সাথে মেইনলি পানি যোগ করলে হচ্ছে সোডিয়াম আয়নিত অবস্থায় চলে যায় আর ক্লোরিন আয়নিত অবস্থায় চলে যায়। তার মানে এই যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পানি দিলে সোডিয়াম আয়ন তৈরি হবে একুয়াস ফেজে এবং ক্লোরাইড আয়ন একুয়াস ফেজে তৈরি হবে। ঠিক আছে, অনেকেই ভাবে যে সোডিয়ামের সাথে হচ্ছে এখান থেকে ওইচ যাবে আর ক্লোরিনের সাথে এইচ যাবে, এটা কিন্তু সঠিক উত্তর না। এটা কিন্তু আমরা অনেকেই একটা কমন ভুল করি, এটা কিন্তু সঠিক উত্তর না, আমাদের এইটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে,
নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের পরবর্তী কোশ্চেন কি বলে যে রিডবার্গ ধ্রুবকের মান যদি RH হয়, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হবে। এখন এইখান থেকে তোমাদের একটা জিনিস বলি, মনে রাখবা যে শক্তি E is proportional to 1/λ, যেটাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ সংখ্যা। মানে শক্তি যত বেশি, তরঙ্গ সংখ্যাও তত বেশি হবে, ঠিক আছে। শক্তি বড় হইলে তরঙ্গ সংখ্যাও বেশি হয়। তো এখন দেখো এই জিনিসটা তোমরা বুঝো যে বামার সিরিজ কখন বলি, যখন তোমার n = 2 কক্ষপথে ইলেকট্রন এর থেকে বড় কক্ষপথ থেকে আইসা পড়বে, ঠিক আছে। কি বলছি, n = 2 কক্ষপথে এর থেকে উচ্চতর কক্ষপথ থেকে হচ্ছে ইলেকট্রন আসবে। তাহলে দেখো ইলেকট্রন তোমার এই n = 3 মানে তৃতীয় কক্ষপথ থেকে আসতে পারে, চতুর্থ কক্ষপথ থেকে আসতে পারে, বা পঞ্চম কক্ষপথ থেকে আসতে পারে। তাহলে দেখো এইখান থেকে ইলেকট্রন আসতে পারে দ্বিতীয় কক্ষপথে, এইখান থেকে আসতে পারে, এইখান থেকে আসতে পারে। কিন্তু সব থেকে কম শক্তি কখন তৈরি হবে, যখন একটা ইলেকট্রন এই উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে আসে, তখন এই পরিমাণ শক্তি হচ্ছে সে বাইরে ছেড়ে দেয় বা ত্যাগ করে দেয়। এখানের শক্তি বেশি, এখানে শক্তি কম। ধরো এখানে শক্তি হচ্ছে 5, বা ধরো এখানে শক্তি হচ্ছে 50, এখানে শক্তি হচ্ছে মনে করো 100। তাহলে এইখান থেকে যখন এইখানে আসবে তখন সে বাকি 50 এনার্জি হচ্ছে কি বাইরে ত্যাগ করে দিবে, ঠিক আছে। তো যাই হোক, এটা বোঝানোর জন্য বললাম। এখন তোমরা চিন্তা করো তো যে কোত্থেকে ইলেকট্রন আসলে সর্বনিম্ন শক্তি সে ছেড়ে দিবে। অবশ্যই এইটার সব থেকে কাছের যে কক্ষপথ, সেইখান থেকে যদি ইলেকট্রন এইখানে আসে তখন কিন্তু সে সব থেকে কম পরিমাণ এনার্জি ছাড়বে। আর যখন সব থেকে কম পরিমাণ এনার্জি ছাড়বে তখনই সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হবে, ঠিক আছে। তার মানে কি, যখন n = 3 থেকে n = 2 তে ইলেকট্রন আসবে তখন তারা সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার শক্তি বিকিরণ করবে। এখন দেখো তাহলে আমার ফর্মুলা আমরা লিখি যে আমরা জানি তরঙ্গ সংখ্যা = 1/λ = রিডবার্গ ধ্রুবক গুণ হচ্ছে 1/n1² -1/n2 ঠিক আছে। সো এখন আমরা এখানে বসাই দিই রিডবার্গ ধ্রুবকের মান RH, আর 1/n1 যেহেতু বামার সিরিজ, এটার মান বসবে হচ্ছে 2 এর স্কোয়ার। আর এখানে বসবে কত, কখন সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হবে, যখন হচ্ছে তৃতীয় কক্ষপথ থেকে আসবে, ঠিক আছে, 3 এর স্কোয়ার। সো এবার তুমি যদি ক্যালকুলেশন করো, আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে কত হয় দেখো তো, RH ইন্টু হচ্ছে তোমার এই 1/4 মাইনাস হচ্ছে 1/9, ঠিক আছে। তাইলে তোমার আসবে হচ্ছে RH ইন্টু হচ্ছে উপরে আসবে হচ্ছে 5 আর নিতে আসবে হচ্ছে 36। তাহলে RH ইন্টু 5/36, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তার মানে এখানে অপশন বি, এটা আমাদের সঠিক উত্তর। আচ্ছা, সো এটাও একটা মোটামুটি সহজ কোশ্চেন। জাস্ট খালি তোমাকে এইটা বুঝতে হবে যে ইলেকট্রন যখন তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসবে তখন সব থেকে কম শক্তি হবে, এইখান থেকে আসলে আরো বেশি শক্তি হবে, এখান থেকে আসলে আরো বেশি শক্তি তৈরি হবে, এই হচ্ছে জিনিস। আচ্ছা, সো এই দেখো এই কোশ্চেনটা কি, নিচের বিক্রিয়াগুলো হতে কার্বনের গণনাকৃত দহন তাপ, মানে এটা বের করতে বলছে। মেন কাহিনী হচ্ছে যে কার্বনকে যখন আমরা পোড়াই তখন কি করি, কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করি। অক্সিজেন বিক্রিয়া করলে এখান থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এখন এই বিক্রিয়ার তাপ তোমাকে বের করতে হবে, ঠিক আছে। কিন্তু এই বিক্রিয়ার তাপ বের করার জন্য আমাকে ছোট ছোট কিছু বিক্রিয়ার তাপ বলে দিছে। এই বিক্রিয়াগুলোকে সামহাউ যোগ বা বিয়োগ করে আমার এই বিক্রিয়ার তাপ বের করতে হবে। তো দেখো এই বিক্রিয়ার সাথে যদি আমি এই নিচের বিক্রিয়াটা যোগ করে দেই, ঠিক আছে, যোগ করে দেই, তাহলে কি হবে দেখো, এখানে একটা কার্বন যোগ হচ্ছে এখানে হাফ অক্সিজেন, আর এইখানে আরো একটা হাফ অক্সিজেন আছে, আর সাথে হচ্ছে এখানে কার্বন মনোক্সাইড, ঠিক আছে। এই দেখো এইটা কার্বন, এই কার্বন লিখছি, এই হাফ অক্সিজেন আমি এইখানে লিখছি, আর এই কার্বন মনোক্সাইড আমি এইখানে লিখছি, আর এই হাফ অক্সিজেন হচ্ছে আমি এখানে লিখছি। এখন দেখো এইখানে হাফ অক্সিজেন আছে, এইখানে আরেকটা হাফ অক্সিজেন আছে, তাহলে এই দুইটা অক্সিজেন মিলে আমি কি লিখতে পারি, O2, এটা লিখতে পারি। আবার দেখো ঠিক একইভাবে এই পাশের উৎপাদগুলোকে আমি যোগ করে দিই, এখানে কি আছে কার্বন মনোক্সাইড, এখানে কি আছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। এখন দেখো আমার এই যে যে অ্যারো চিহ্নটা আছে, মানে বিক্রিয়ক আর উৎপাদের মাঝখানে, এখন এই পাশেও একটা কার্বন মনোক্সাইড আছে, এই পাশেও একটা কার্বন মনোক্সাইড আছে। তো এরকম যদি কোনো একটা বিক্রিয়ার দুই পাশে একটা সেম জিনিস থাকে তাহলে সেটাকেও কিন্তু আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে দেখো এই যে
আমার কিন্তু যে আমার ডিজায়ার্ড বিক্রিয়া অর্থাৎ কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করেছে সেই বিক্রিয়াটা কিন্তু এই দুইটা যোগ করলেই চলে আসে। তাহলে যেহেতু বিক্রিয়া দুইটাকে আমি যোগ করছি তাহলে এই তাপ দুইটাকেও আমার যোগ করে দিতে হবে, অর্থাৎ এই বিক্রিয়ার তাপ এবং এই বিক্রিয়ার তাপটাকেও যোগ করে দিতে হবে। তাহলে যোগ করলে কত হয়, এই 3 আর 1 4 আর 8 আর 1 9 আর 2 আর 1 3 মানে 394। তার মানে এইটাই হচ্ছে আমার বিক্রিয়া তাপ। দেখো আমি বিক্রিয়কগুলা যোগ করছি, উৎপাদগুলা যোগ করছি, তাপগুলা যোগ করছি এবং ওইখান থেকে কিন্তু জিনিসটা চলে আসছে। তো এটার অ্যান্সার হবে কি -394। এখন আসো ভাই আর একটা জিনিস আমি তোমাদেরকে বলি যেটা খুবই মজার, যে এইটা কিন্তু কোশ্চেন তুমি না করেও আসলে অ্যান্সার দিয়ে দিতে পারো। যেমন একটা জিনিস মনে রাখবো সবসময়, যে সংগঠন তাপ এবং দহন তাপ সবসময় ঋণাত্মক হয়। কি বলছি, সংগঠন তাপ এবং দহন তাপ সবসময় ঋণাত্মক, ঠিক আছে। তো মনে রাখ, যদি তুমি এইটাই মনে রাখতে পারো, দহন তাপ সর্বদা নেগেটিভ, ঠিক আছে। এখন দেখো মানে কোনো কিছু পোড়াইতেছো তুমি, সেটা তো ঠান্ডা হবে না, জানি আমরা কি, কোনো কিছু পোড়াইলে সেটা অবশ্যই কি হয়, গরম হয়। তো এইখানে দেখো, এইখানে তোমার একমাত্র ঋণাত্মক মানে তাপটা কোথায় আছে, এইটা। তার মানে এইটাই অ্যান্সার হবে, বুঝছো। কারণ এমন কখনোই হওয়া সম্ভব না যে কোনো কিছু পোড়াবা সেখান থেকে তাপ উৎপন্ন হবে না, সেটা তাপ উৎপাদী হবে না। আর তাপ উৎপাদী হওয়া মানে সেটা কি, নেগেটিভ, ঠিক আছে। তাহলে ওইভাবেও কিন্তু আমরা এটা অ্যান্সার করে দিতে পারি, ঠিক আছে। সো দেখো এর পরের কোশ্চেনে চলে যাই। আমাদের কি বলছে, আর্সেনিকে কয়টা যোজন ইলেকট্রন আছে। এটা মোটামুটি একটা মুখস্থ কোশ্চেন, যে আর্সেনিক হচ্ছে তোমার এই অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম না তো ফসফরাসের গ্রুপে থাকে। তো ফসফরাসের গ্রুপে যেহেতু থাকে, এটা হচ্ছে 5টা যোজন ইলেকট্রন থাকবে, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, যে অ্যালকাইল হ্যালাইড বা E2 অপসারণ বিক্রিয়ায় অ্যালকোহলিক সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভূমিকা কি। তো দেখো যখন একটা অপসারণ বিক্রিয়া হয়, আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই। যেমন ধরো এখানে কার্বনের 3 হাতে 3টা হাইড্রোজেন আছে, আর এখানে ধরো হচ্ছে কার্বনের 2 হাতে 2টা হাইড্রোজেন আছে, আর এখানে একটা ক্লোরিন আছে। সো এটার সাথে তুমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন দাও, তাহলে এখান থেকে হচ্ছে কি তৈরি হয়, এখান থেকে তোমার অ্যালকিন তৈরি হয়, ঠিক আছে। CH2 ডাবল বন্ড CH2। এখন এটা কিভাবে তৈরি হয় দেখো, এইখান থেকে এই ক্লোরিনটা চলে যায় আর এইখান থেকে একটা হাইড্রোজেন চলে যায়। এখন এই হাইড্রোজেন যাওয়ার জন্য এই OH হচ্ছে এখানে কাজ করে, মানে OH মাইনাস আসে, সেইখান থেকে এই হাইড্রোজেনটা নিয়ে তারপরে পানি হয়ে বের হয়ে যায়, বুঝতে পারছো। সো দেখো এই OH মাইনাস যখন হাইড্রোজেনটাকে নেয়, তো তখন আমরা এই OH মাইনাসকে বলি হচ্ছে ক্ষার। মানে যখন কোনো একটা জিনিস হাইড্রোজেনকে অপসারণ করে তখন তাকে আমরা বলি কি, ক্ষার। তাহলে এই OH মাইনাস কখনো কখনো এটাকে নিউক্লিওফাইল বলি, আবার কখনো কখনো এটাকে ক্ষার বলি। তাহলে কখন ক্ষার আর কখন নিউক্লিওফাইল, যখন সে হাইড্রোজেনকে অপসারণ করবে তখন সে হচ্ছে কি, ক্ষার। তো E2 বিক্রিয়া যেহেতু একটা ধাপে সংগঠন হয়, সেহেতু তোমার কি একই সাথে ক্লোরিন চলে যায় এবং একই সাথে হাইড্রোজেন এখান থেকে চলে যায়, এবং হাইড্রোজেনকে সরায় নেওয়ার জন্য হচ্ছে আমার এই OH গুলা কাজ করে। তার মানে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভূমিকা হচ্ছে এরা এখানে ক্ষার হিসাবে কাজ করে, ঠিক আছে। সো নেক্সট কোশ্চেন, আমাদের লাস্ট কোশ্চেন, যে নিচের কোনটা সত্য তথ্য। একটা বলছে কি KW এর মান 10⁻14, এটাই তো সত্য তথ্য। তারপরে হচ্ছে আচ্ছা বলছে নিচের কোনটা সত্য তথ্য নয় আর কি, ঠিক আছে। তো দেখো KW এর মান 1 × 10⁻14, এটা তাহলে সত্য। তারপর PKW এর মান, মানে এটার তুমি যদি মাইনাস লগ নাও তাইলে 14 আসে, এইটাও সত্য। তারপরে এইখানে বলছে কি, যে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা গুণ OH আয়নের ঘনমাত্রা = KW, এইটাও সত্য, ঠিক আছে, এটাও সত্য। জাস্ট বাকি থাকতেছে কি, যে KW = 1 × 10⁻14 মোল, এইটা ভুল। কারণ কি দেখো, এইখানেই তো তোমরা দেখলা যে KW মানে হচ্ছে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা গুণ OH আয়নের ঘনমাত্রা। এখন দেখো একটা ঘনমাত্রার একক কি, এই মোলার বা মোল পার লিটার, এই ঘনমাত্রার একক কি, মোলার বা মোল পার লিটার। এখন এই দুইটা যখন তুমি গুণ করবা তখন সেটা কি, মোলার স্কয়ার হয়। তার মানে কি, এইখানে কিন্তু এইটার স্কয়ার হইলে সেইটা সত্য তথ্য হইতে পারতো। তার মানে এইটাই হচ্ছে ভুল তথ্য এবং এইটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে এটার মাধ্যমে আমাদের 2020-21 সেশনের সব প্রশ্ন আমরা সমাধান করে ফেললাম। তো 20-21 সেশনে আসলে মূলত অঙ্ক তেমন বেশি আসে নাই, ম্যাথমেটিক্যাল প্রবলেম বেশি আসে নাই, একটু মুখস্থ টাইপের প্রশ্ন বেশি এসেছে, বাট সবগুলো প্রশ্নই কিন্তু আসলে বেসিক থেকে এসেছে। তো যাই হোক, তোমাদের এই প্রশ্নগুলো অবশ্যই সমাধান করলে তোমাদের অনেক বেশি উপকার হবে, এবং আমরা এই সিরিজের মধ্যে বিগত বছরের সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো ইনক্লুড করে দিব। তোমরা এগুলো দেখলে আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি তোমাদের খুব সুন্দরভাবে সম্পন্ন হবে। তোমাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি সুধী স্পেশাল ব্যাচের পক্ষ থেকে।